মনসা স্কুল অ্যান্ড কলেজ শাখার একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা সেই দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা এবং চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সূচি ও রেখাচিত্রের মাধ্যমে চাহিদা বিধির ব্যাখ্যা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চাহিদা বিধি কী। আবারও আমি আজকের ক্লাসে ফিরে যাওয়ার আগে আমরা আরেকটু মনে করে দেখি আমাদের মনে আছে কি না চাহিদা বিধি কী। চাহিদা বিধি হচ্ছে, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দ্রব্যের দাম বাড়লে চাহিদাটা কমে যাবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এটাই ছিল চাহিদা বিধি, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। দাম যদি উপরের দিকে যায় চাহিদা যাবে নিচের দিকে, আর দাম যদি নিচের দিকে যায় চাহিদা যাবে উপরের দিকে। এটাই ছিল চাহিদা বিধি। প্রিয় শিক্ষার্থীরা, চাহিদা বিধি সূচি ও রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার আগে আমরা কিছু অনুমিত শর্ত রয়েছে সেগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চাহিদা বিধির অনুমিত শর্তসমূহ হল: ভোক্তার আয় স্থির, ভোক্তার রুচি ও অভ্যাস অপরিবর্তনীয়, ভোক্তা যুক্তিশীল, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, বাজারে ক্রেতার সংখ্যা অপরিবর্তনীয়, স্থান, কাল ও পাত্র অপরিবর্তনীয়, ক্রেতা বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। এই হচ্ছে চাহিদা বিধির সাথে সম্পর্কিত অনুমিত শর্ত। চাহিদা সূচি ও চাহিদা বিধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার আগে আমাদের এই অনুমিত শর্তসমূহ জানতে হবে বা শিখতে হবে। নিশ্চয়ই তোমরা এই অনুমিত শর্তগুলো বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, চাহিদা বিধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য এবার আমরা একটি সূচি তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি সমীকরণ রয়েছে, যে সমীকরণটি হচ্ছে চাহিদার সমীকরণ। এই চাহিদার সমীকরণটি হচ্ছে কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এখানে কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, এ হচ্ছে ধ্রুবক, আর বি হচ্ছে সহগ, পি হচ্ছে দাম। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি যখন আমরা এই সমীকরণ থেকে সূচি তৈরি করব, তখন সমীকরণটা হবে এরকম: কিউ ইকুয়াল টু 20 মাইনাস 4p। এই যেখানে আমি 20 মাইনাস 4p লিখেছি, এখানে যে কোনো মান বসতে পারে, এখানে যে কোনো সহগ থাকতে পারে, যে কোনো সংখ্যা, আর পি থাকবেই। তাহলে এই সমীকরণ থেকে আমরা কীভাবে সূচি তৈরি করতে পারি চাহিদা বিধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য। দেখো, এই যেখানে আমি এই সমীকরণটা লিখেছি, এই সমীকরণ থেকে যদি আমাকে চাহিদা বিধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য সূচি তৈরি করতে হয়, তাহলে আমি সূচিটা যেভাবে তৈরি করব, এখানে আমি একটা তালিকা তৈরি করেছি, যে তালিকাতে রয়েছে দাম, পরিমাণ এবং প্রাপ্ত বিন্দু। প্রথমে আসি দামে। এখানে আমি 1 থেকে 4 পর্যন্ত দাম ধরে নিয়েছি। এই দামটা আমরা নিজের ইচ্ছে মতো ধরে নিতে পারি, বলা হয় এটাকে একটা কাল্পনিক মানও বলা যায়। যে যেভাবে ধরে নাও, তবে মনে রাখতে হবে চাহিদা বিধির সাথে সম্পর্ক থাকতে হবে।
চাহিদা বিধির সাথে সম্পর্ক রেখে দামটা ধরে নিতে হবে। তাহলে সেটা কীরকম? যেমন এখানে আমি 1 থেকে 4 পর্যন্ত দাম ধরে নিয়েছি। এই দামগুলি যদি তুমি এখানে যে পি লেখা আছে এই সমীকরণে এই পি এর এখানে বসিয়ে তুমি যে সহগটা আছে তার সাথে গুণ করে, হ্যাঁ, এখানে যে ধ্রুবক আছে, যে মানটা দেওয়া আছে, এই মানটা থেকে বিয়োগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে কিউ এবং সেটাই হচ্ছে চাহিদার পরিমাণ। এভাবে আমি এখানে প্রত্যেকটা মান বসিয়ে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত মান বসিয়ে এই চাহিদার পরিমাণটা বের করে নিয়েছি। তাহলে আমি যখন চাহিদার মানটা বের করে নিলাম এই দামগুলো বসিয়ে, তখন দেখা যাচ্ছে যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 16 একক, যার সমন্বয়সূচক বিন্দু বা প্রাপ্ত বিন্দু হচ্ছে এ। এখন এই 1 টাকা থেকে দাম বেড়ে যখন 4 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে 16 একক থেকে কমতে কমতে হয়ে গেল কত? 4 একক। তাহলে দেখা যাচ্ছে দাম যত বাড়ছে চাহিদার পরিমাণটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হলো? চাহিদা বিধিটা কার্যকর হলো, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণটা কি হয়ে যায়? কমে যায়। এখন যদি বিষয়টাকে আমি উল্টা দিক থেকে দেখি, যেমন দামটা 4 টাকা ছিল তখন তোমার চাহিদার পরিমাণ ছিল কত? 4 একক। এখন দামটা যদি 4 টাকা থেকে কমে 1 টাকা হয় তখন দেখা যাচ্ছে চাহিদার পরিমাণটা বেড়ে হয় 16 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও চাহিদা বিধিটা কার্যকর হয়েছে, অর্থাৎ দামটা বেশি থেকে যখন কমের দিকে যায়, 3, 2, 1 হয়, তখন দেখা যায় চাহিদার পরিমাণটাও 4 একক থেকে বাড়তে বাড়তে 8, 12 এবং 16 একক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছ যে দাম যদি বেড়ে যায় চাহিদার পরিমাণটা কমে যায়, আবার দাম যদি কমে যায় চাহিদার পরিমাণটা বেড়ে যায় যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। আরেকটা বিষয় আমরা এখানে এই সূচিটাতে লিখেছি প্রাপ্ত বিন্দু, তার মানে দামের সাথে চাহিদার পরিমাণের সমন্বয় করে আমরা একটা বিন্দু পাই, যে বিন্দুটাকে বলা হয় প্রাপ্ত বিন্দু। তাহলে আমি এখানে 4টা দাম ধরে নিয়েছি, এই 4টা দামের পরিমাণের সাথে সমন্বয় করে 4টা বিন্দু পেয়েছি, যেই বিন্দুগুলিকে বলা হচ্ছে প্রাপ্ত বিন্দু এ, বি, সি, ডি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিভাবে চাহিদার সূচি তৈরি করব বা চাহিদার সূচি কিভাবে তৈরি করতে হয়। সেটা ইকুয়েশান দেওয়া থাকলে যেমনি তুমি তৈরি করতে পারবে, অথবা ইকুয়েশান ছাড়াও তুমি একটা কাল্পনিক মান ধরে কি করবে? চাহিদার পরিমাণটা ধরে নেবে। তবে মনে রাখতে হবে দাম বাড়লে চাহিদার পরিমাণটা কম থাকে যাতে, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কম থাকবে, দাম কমলে চাহিদার পরিমাণটা বেশি থাকবে। এই চাহিদা বিধিটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে একটা সূচি তৈরি করলাম, এই সমীকরণের সাহায্যে সূচিটা কিসের সাথে মিল রয়েছে? চাহিদা বিধির সাথে মিল রয়েছে এবং এখানে চাহিদা বিধিটা কার্যকর হয়েছে। এখন আমরা এই চাহিদা বিধিটাকে রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো এখানে এই লেখচিত্রটা একটু লক্ষ্য করো। এখানে রয়েছে এই চিত্রে দুটো রেখা, একটি হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষে থাকবে দাম আর ভূমি অক্ষে থাকবে চাহিদার পরিমাণ। তাহলে আমাদের দাম ছিল তালিকাতে 1 থেকে 4 পর্যন্ত। আমরা সেই লম্ব অক্ষে দামগুলো লিখে নিলাম। মনে রাখতে হবে দুটা রেখা যেই জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে মূল বিন্দু, আর এই মূল বিন্দু থেকে আমি যখন লম্ব অক্ষের উপরের দিকে যাব তখন দামটা আস্তে আস্তে কী হবে? কম থেকে বেশির দিকে যাবে। কথাগুলি মনে রাখবে। অনেকেই দেখা যায়
1 লিখে তারপর 2, 3, 4 নিচের দিকে চলে আসে, সেটা কিন্তু ভুল। মূল বিন্দু থেকে কমের থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ বেশি মানটা। এরপরে আছে মূল বিন্দু থেকে বাম দিকে আমরা কী লিখলাম? ভূমিয়ককে দ্রব্যের পরিমাণ বা চাহিদার পরিমাণ। সেখানেও দেখা যাচ্ছে আমরা কি করেছি, আমাদের তালিকায় যে চাহিদার পরিমাণগুলি আমরা পেয়েছি সেগুলি আমরা বসিয়ে নিলাম যত দামে আমরা যত একক দ্রব্যের পরিমাণ পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে 4 টাকা দামে আমার দ্রব্যের পরিমাণ ছিল 4 একক। তাহলে আমি দামের সাথে চাহিদার পরিমাণটা কি করেছি? সমন্বয় করে নিলাম। সমন্বয় করে এই লম্ব অক্ষ আর ভূমি অক্ষ যখন সমন্বয় করেছি তখন আমরা একটা বিন্দু পেয়েছি, সেই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু। এভাবে দাম যখন কমতে শুরু করলো, 3 এবং 2 আর 1 হয়েছে, তখন আমার চাহিদার পরিমাণটা ধীরে ধীরে কত হলো? 8, 12 এবং 16। এখন সেই দামের সাথে চাহিদার পরিমাণগুলি সমন্বয় করে আমরা আরও 3টা বিন্দু পেয়েছি। সেই 3টা বিন্দু হচ্ছে যথাক্রমে সি, বি এবং কি এ বিন্দু। এখন এই 4টা বিন্দু যোগ করে আমি যে রেখাটি পেয়েছি সে রেখাটা হচ্ছে চাহিদা রেখা। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে দামের সাথে চাহিদার পরিমাণের সমন্বয় করে আমি একটা রেখা পেয়েছি। এখানে দেখা যাচ্ছে দামটা যতই বাড়ছে চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে, আর দামটা যতই কমে যাচ্ছে চাহিদার পরিমাণটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানেও চাহিদা বিধিটা কি হয়েছে? কার্যকর হয়েছে, যার কারণে এই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা আজকে আমার এই পড়াটা বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা কিভাবে সূচি তৈরি করব চাহিদা বিধিটা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা জানলাম চাহিদা বিধি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখন দেখব বা শিখব যে চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে চলো দেখি চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী। চাহিদা বিধির ব্যতিক্রমগুলো হচ্ছে আয়ের পরিবর্তন। ভোক্তার আয় বৃদ্ধি পেলে তার ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে তার চাহিদার পরিমাণও বাড়ে। এই ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। এরপর রয়েছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এই নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকর হয় না। 1840 সালে স্যার রবার্ট গিফেন এই দ্রব্যের ধারণা দেন এবং তার নাম অনুসারে এই দ্রব্যটির নাম রাখা হয় গিফেন দ্রব্য। অর্থাৎ অত্যন্ত নিম্ন আয়ের লোকদের কাছে এই চাহিদা বিধিটা কার্যকর হয় না, কারণ তারা এমন কিছু মৌলিক দ্রব্য ভোগ করে যার দাম বাড়লে চাহিদাটা বাড়ে আর দাম কমলে চাহিদাটা কমে। অর্থাৎ দামের সাথে তাদের চাহিদার পরিমাণের একটা সমমুখী সম্পর্ক তিনি প্রত্যক্ষ করেছেন। তাই এই নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর হয় না। এরপর রয়েছে ব্যাবলেন বা বিলাসটার দ্রব্য। এই ব্যাবলেন বা বিলাসটার দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর হয় না। সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে তারা এই ব্যাবলেন বা বিলাসটার দ্রব্যগুলো ভোগ করে থাকে। অর্থাৎ তারা মনে করে যে এই দ্রব্যগুলো তাদের ভোগের মাধ্যমে সমাজে তাদের মর্যাদাটা বা আত্মসম্মানবোধটা বাড়ে।
তাহলে সেই দ্রব্য কোনগুলি? সেগুলো হচ্ছে দামি গাড়ি, দামি বাড়ি বা ডায়মন্ড, এই জাতীয় জিনিসগুলো। মার্কিন অর্থনীতিবিদ থরস্টেন ভেবলনের নামে এই দ্রব্যের নাম ভেবলেন দ্রব্য রাখা হয়েছে এবং ভেবলেন নিজেই এই দ্রব্যটিকে জাঁকজমকপূর্ণ দ্রব্য বা ভেবলেন দ্রব্য নামে অভিহিত করেছেন। তাহলে এই ভেবলেন দ্রব্য বা বিলাসিতার দ্রব্যের ক্ষেত্রেও দেখা যায় চাহিদা বিধিটা কার্যকর হয় না, অর্থাৎ দাম বাড়লে চাহিদাটা বাড়ে, দাম কমলে চাহিদাটা কমে। একটা সমমুখী সম্পর্ক এখানেও লক্ষ্য করা গিয়েছে। এরপর রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকর হয় না, কারণ আমাদের জীবন ধারণের জন্য এমন কিছু দ্রব্য রয়েছে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শুধুমাত্র ভোগ করি। এক্ষেত্রে ওই দ্রব্যটা দাম বাড়লেও আমরা যতটুকু ভোগ করব, দাম কমলেও আমরা ততটুকু ভোগ করব। আমরা সেক্ষেত্রে লবণের কথা বলতে পারি, আমরা দাম কমলেও খাবো, দাম বাড়লেও খাবো। তাহলে সেক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর হয় না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তনের ক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকর হয় না। যেমন ধরা যাক, কোনো ব্যক্তি যদি চায়ের পরিবর্তে কফি খেতে পছন্দ করে, তখন সেক্ষেত্রে দেখা যায় চায়ের দাম কমে গেলেও তার চাহিদার পরিমাণটা বাড়বে না। তাহলে দেখা যাচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। তাহলে অভ্যাস বলতে আবার কেউ যদি চা খেতে পছন্দ করে, ওটা তার অভ্যাস, সেক্ষেত্রে চায়ের দাম বাড়লেও তার চাহিদাটা কমবে না। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদা বিধিটা কার্যকর হচ্ছে না রুচি ও অভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে। আরেকটা রয়েছে ভবিষ্যতে দাম পরিবর্তনের প্রত্যাশা। তাহলে দেখা যাচ্ছে কোনো দ্রব্যের দাম বেড়ে গেছে, ভবিষ্যতে এটার দাম আরও বাড়তে পারে, তখন সেক্ষেত্রে দেখা যায় চাহিদাটা না কমে বরং কী হয়ে যায়, বেড়ে যায়। তাই সেক্ষেত্রেও চাহিদা বিধিটা কার্যকর হয় না। আরেকটা রয়েছে অবস্থার পরিবর্তন। তাহলে সেটা কীরকম? সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় কোনো বিশেষ একটা রোগ বা মহামারী হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে দেখা যায় কি ওই জায়গায় কোনো একটা জিনিসের দাম কমে গেলে সেক্ষেত্রে চাহিদাটা না বেড়ে বরঞ্চ কমে যায়। তাহলে বলা যায়, যেমন কোনো জায়গায় কলেরা হয়েছে, সেখানে যদি মাছের দামটা কমে যায় সেক্ষেত্রে চাহিদাটা কি হয় না, বাড়ে না, বরঞ্চ চাহিদাটা কমিয়ে যায়। আবার দেখা যাচ্ছে তোমার ক্রেতার অজ্ঞতা, অর্থাৎ কোনো বিষয়ে তার দামটা জানা নেই বা ওই জিনিস সম্পর্কে তার কোনো ধারণা নেই, তখন যতই দাম বলে তত সে কী করে, দ্রব্যটা ক্রয় করে নিয়ে আসে। এক্ষেত্রেও চাহিদা বিধিটা কার্যকর হয় না। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা আমার আজকের এই যে চাহিদা বিধি আমরা আলোচনা করলাম, অনুমিত সত্য, সূচি তৈরি করা, সূচি থেকে আবার চাহিদা বিধিটা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা, তারপর চাহিদা বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, আমরা যে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।